গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই আমার ভিডিওতে অনেক 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 ভালোবাসা। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো, সকালে স্নান সেরে নিয়েছি, তার আগে সকালের কাজও সেরে নিয়েছিলাম। স্নান করার পরে একেবারে ভিডিওটা স্টার্ট করলাম। তো স্নান করে 10টা মতো বেজে গিয়েছিল বলে সোনামাকে নিয়ে সোনামা স্কুলে যাচ্ছি। তো সোনামা আমার কোলে একদমই উঠতে চাইছিল না, ও নাকি হেঁটে হেঁটে যাবে। তো হেঁটে হেঁটে যাবে বলে আমি ওকে জুতো পরালাম, কিন্তু ওর বুট বুট যে জুতোগুলো ওগুলো দেখতে পাচ্ছিলাম না, তারই জন্য কিন্তু এই হাওয়াই চটিগুলো পরিয়েছি। তো দেখো, কিন্তু এত বাচ্চা কি হাওয়াই চটি পরে হাঁটতে পারে? ওর পা থেকে তো খুলে চলে যাচ্ছে, কারণ কোনো বেল্ট নেই। কিন্তু ও অনেক সামলে সামলে হাঁটছে, জানো তো, যাতে ওর পা থেকে জুতোটা খুলে না যায়। তো ওর হাঁটতে অসুবিধা হচ্ছে ওই জুতোটা পরে, কিন্তু তবুও হেঁটেই যাবে। তো কত সুন্দর দেখেছো, টিফিনটাকে এক হাতে নিয়ে কত সুন্দর হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে। আর এখানে একটু আমি কোলে নিয়ে ওকে, জানো, পুরো বাড়ি থেকে বেরিয়েছে আর পুরো রাস্তাটাই স্কুলে ও হেঁটে হেঁটে গেছে, পুরো একদম নিজের পায়ে হেঁটে হেঁটে। আর এই জিনিসটা দেখতে আমার এত ভালো লাগে, এত মজা লাগে, সেই জন্য বারে বারে অনেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দিই। আর জানো তো বন্ধুরা, আমাদের পাড়ার অনেকেই দেখে সোনামাকে একটু রাগায়, একটু মজা করে, বলে নাকি তুই তো স্কুলে যাচ্ছিস, তাহলে তোর ব্যাগ বই কোথায়? তুই শুধু শুধু টিফিন নিয়ে স্কুলে যাচ্ছিস শুধু খাবার আনার জন্য। তো কী আর করা যাবে, ও তো এখন অনেক ছোট, এখন পড়ার বয়স হয়নি, পড়াশোনা নিয়ে কিছুই বোঝে না। তো একটা বই দিয়ে ব্যাগের মধ্যে, তো সেই ব্যাগটাকে ওর কাঁধে ঝুলিয়ে আমি এখন চাইছি না পাঠাতে, ওটা তোর অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি টিফিনটা দিয়েই ওকে এখন প্র্যাকটিসটা করাচ্ছি। আর 6 মাস মতন পর কিন্তু সোনামাকে নিয়ে স্কুলে যাওয়া প্র্যাকটিস করাবো ব্যাগ বই নিয়ে। তো দেখো, তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো এত বাচ্চা মেয়েকে সবসময় স্কুল স্কুল করো কেন, স্কুলে নিয়ে যাওয়া, এই করা সেই করা দেখাও কেন? তো আমি তাদেরকে বলতে চাই, এত বাচ্চাটা বড় কথা নয়, সে বাচ্চা যত বড়ই হোক, যত ছোটই হোক, আসলে কি বলতো, অভ্যাসটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আমরা সবাই হচ্ছি অভ্যাসের দাস। দেখবে, যখন আমাদের কোনো একটা জিনিস অভ্যাসে পরিণত হয়ে যায় না, তখন সেটা করতে আমাদের কষ্ট হয় না। সেটা যতই কষ্টদায়ক কাজ হোক, আমাদের সেটা করতে একদমই কষ্ট হয় না। তো যাকগে সেসব কথা। তো দেখো, সোনামা স্কুলের মধ্যে ঢুকে, আজকে ছিল ওজন করার দিন, মানে প্রতি মাসে মাসেই একবার করে ওজন করা হয়। তো আজকে ওজনটা করবে বলে সেই জন্য নিয়ে গিয়েছিলাম, আমার হাইটটা ওর মাপবে বলে। দেখো, ও কিন্তু ম্যাডামের থেকে ফিতেটাকে কেড়ে নিয়েছিল, নিয়ে খেলা করছিল। তো তারপরে ওর ওজনটা মাপিয়ে, হাইটটা মাপিয়ে চলে এলাম বাড়িতে এসে দেখো, এখানে বসিয়ে দিচ্ছি গরম জল। কারণ কি বলো তো, সোনামাকে সেই ঘুম থেকে ওঠার পর একবার খাইয়েছি, আবার সোনামার খাবার সময় হয়ে গেছে, তো যার জন্য কিন্তু আমি এদিকে গরম জলটা বসিয়ে দিলাম। আর এই দেখো, গরম জল করে নিয়ে কিন্তু সোনামাকে খাওয়াতেও চলে এসেছি। আর ওদিকে তোমরা দেখতেই পাচ্ছ, সোনামার ঠাকুমা কিন্তু দালানটা মুছছে। প্রতিদিন সোনামার ঠাকুমাই দালানটা মোছে, আমি কিন্তু মুছি না। তো আগের ভিডিওতেও আমি বলেছি। তো দেখো, আমি কিন্তু এদিকে দুধটা গুলে নিচ্ছি, সরি, দুধ না, ইসাম বেবি ফুডটা যে হয়, ওটাই আমি সোনামাকে আজকে খাওয়াবো। মানে সকালে দুধ খাইয়েছি, এখন এই ইসামটা খাওয়াবো। তো সেই জন্য ইসামটাই গুলে নিচ্ছিলাম। আর ও দেখো, ও শুধু দুধ বলো, এইটা বলো, মানে ও শুধু গুঁড়ো খাবে, গুঁড়ো ওর হাতে দিতে হবে। তো যখন গোলার জন্য নিচ্ছিলাম, তখন ও চাইলো, ওকে দিলাম হাতে, সেটা খেয়ে নিয়ে আবার এটার দিকে ছুটছে, দেখেছো? ওটা নিয়ে ও হাতে ঢেলে খাবে। তো ভয় লাগে তো ওরকমভাবে খেতে খেতে, শুকনো জিনিস যদি গলায় আটকে যায়। আর আমি খুব এটা ভালো করে জানি, কারণ আমিও ছোটোবেলা থেকে আমুল দুধ খেতে, গুঁড়ো অনেক ভালোবাসতাম। মা যখনই আমুল দুধের কোনো জিনিস বানাতো, তখনই গিয়ে মায়ের কাছে হাত পাততাম, আর খেতে গিয়ে না মাঝে মাঝেই গলায় আটকে যেত গুঁড়ো দুধ। তো সেই জন্য সোনামাকে দিতে অতটা সাহস পাই না। তারপরে ওদিকে গিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম সোনামাকে খাওয়ানোর পরেই। বিছানাটা সকালে গোছানো হয়নি, তো বিছানাটা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজকে কি রান্না করব জানো? ডাল করব আর ডিমের ঝাল করব। ভেবেছিলাম ডিম সিদ্ধ করে গোটা গোটা ঝাল করব, কিন্তু দেখো, আমি ডিমটা সিদ্ধ করতে দেবো, তার জন্য ডিমের গায়ে একটু নোংরা ছিল, ডিমটাকে এমন রগড়ে ধুতে গেছি, একটা ডিম তো ফেটেই গেছে দুটো ডিমের মধ্যে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার অবস্থা, আমি কিন্তু সোনামাকে কোলে কোলে নিয়েই পুরো তরকারিটা করছি, মানে ডিমের ঝালটা বানাচ্ছি। সে আমার কোল থেকে একদমই নামতে চাইছিল না, যখনই নামিয়ে দিচ্ছিলাম তখনই কাঁদছিল। তাই ওকে খাওয়ানোর জন্য যে সিদ্ধ ডিমটা ছিল, সেই সিদ্ধ ডিমটা ওকে দিয়ে দিয়েছি। ও কিন্তু ডিম খেতে ভালোবাসে, তাই বসে বসে সুন্দর খাচ্ছে। তো সেই ফাঁকে আমি তরকারিটা তাড়াতাড়ি করে ভাতটাও বেড়ে নিয়েছি, কারণ আমারও অনেক জোর খিদে পেয়ে গিয়েছিল। এই দেখো, আমি ভাত খেতে বসে সোনামাকে কিন্তু ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর তারপরেই
সোনামা ঘুমিয়ে পড়েছিল। ওর আমি যখন রান্না করছিলাম না তখনই ওর ঘুম পেয়ে গিয়েছিল। তো দেখো ঘুমিয়ে পড়েছে ও। আর আমি কি করব, আমি দুপুরে না কোনো দিনই ঘুমাই না, তোমাদেরকে জাস্ট এমনিই বলি, অত খুলে বলি না যে আমি দুপুরে কী করি, এটাই বলে দিই সোনামার আমি ঘুমাচ্ছিলাম। কিন্তু না, কখনোই আমি দুপুরবেলা ঘুমাই না, কারণ দুপুর টাইমটা আমি ভিডিও এডিট করি। তো আজকে সোনামা ঘুমানোর পর ভিডিওটা আমার অনেকটা তাড়াতাড়ি এডিট করা শেষ হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে কি করা যায় এখন। তারপরে ভাবলাম দেখো এই জামাটা আমার নতুন জামা, জানো তো, সেই জন্য ভাবলাম নতুন জামা একটু গায়ে দিয়ে দেখি কোথায় কি মুড়তে হবে, কোথায় কি ঢলঢল করছে কি কিছু, তো সেগুলো ভালো করে ফিটিং করে রেখে দেবো, কারণ কিছুদিন পরেই না আমি আমার বাবার বাড়িতে যাব। তো এই জামাটাই পরে যাবো, এটা না আমার নতুন জামা, জানো তো। তো জামাটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই বলো। তো জামাটার সাথে একটা ওড়নাও দিয়েছিল। আর একটা জায়গায় গিয়েছিলাম কিছুদিন আগে, 1 সপ্তাহ মতো আগে, সেখান থেকেই জামাটা কিনে এনেছি। আন্দুল বলে একটা জায়গা আছে আমাদের এখানে, তো সেখান থেকেই। আর জানো তো সেখানে এত সুন্দর সুন্দর চুড়িদারের কালেকশান ছিল, আমি তো দেখে পাগলই হয়ে যাচ্ছিলাম। কিন্তু কি বলো তো, দামটা অনেকটা বেশি, মানে যেগুলো হয়তো হতে পারে 700-800 টাকার চুড়িদার, সেগুলো ওখানে বলছে 1400-1600 টাকা এরকম করে দাম বলছে। আর এই জামাটা দেখো শুধুমাত্র একটা সুতির জামা, মানে কোনো কাজ টাজ কিচ্ছু করেনি, এমনি ছাপা ছাপা কাজ করা, তার মধ্যে এই জামাটার দাম বলেছিল 1000 না 1100 টাকা। তো অনেক কমিয়ে করেছি 500 টাকা। তো 500 টাকায় এই জামাটা কিনেছিলাম। তো তারপরে দেখো আমি জামাটাকে মুড়ে ভালো করে ফিটিং করে রেখে দিয়ে চলে এলাম এদিকে বাসনটা মাজতে। তো বাসনটা মেজে সোনামার একটা প্যান্ট ছিল সেটা ধুয়ে দিলাম। আর বর্ষাকাল পড়ছে, যখনই সুসু টুসু করবে সঙ্গে সঙ্গে প্যান্ট ধুয়ে রেখে দিতে হবে, কারণ শুকোতে তো অনেকটাই সময় লেগে যাবে। তো সেই জন্য ধুয়ে শুকনো করতে দিয়ে বাসনগুলো গুছিয়ে দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর সোনামার ঠাকুমা দেখো আমাকে দিয়ে দিল কাঁঠাল। তো কাঁঠালগুলো দেখছো কত সুন্দর, কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সুতো কাঁঠাল হয় আর এরকম খাজা কাঁঠাল হয়, আমাদের ওখানে যেটা বলে বাবার বাড়ির ওদিকে, যেটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি। তো এটাকে বলা হয় খাজা কাঁঠাল। যেগুলো সুতো সুতো হয় ওই কাঁঠালগুলো আমার একদমই খেতে ভালো লাগে না, এই খাজা কাঁঠালগুলোই আমার ভালো লাগে। আর আমি অনেক ভালোবাসি জানো। কাঁঠাল খেতে খেতে একটা দাদুর কথা মনে পড়ে গেল। দাদুটা আমাদের নিজেদের কেউ হয় না, আমার বাবা একটা টেলারিংয়ের দোকানে কাজ করতো, সেখানেই ছিল দাদুটার আড্ডাখানা, মানে ওই দোকানটার মধ্যেই অনেক বয়স্ক বয়স্ক মানুষ আড্ডা দিতে আসতো। যেহেতু দোকানটা আমার বাবা কাজ করতো, তো প্রতিদিন বা 2-1 দিন ছাড়া ছাড়াই কিন্তু বিকেলবেলা ভাই আর আমি দুজনে টুকটুক করে হেঁটে হেঁটে দুজনে দুজনের হাত ধরে পুরো একদম চলে যেতাম বাজারের মধ্যেই সেই দোকানটা ছিল। তো বাজারে যখনই আমি যেতাম সেই দোকানটার মধ্যে একজন দাদু আমাদেরকে এতটাই ভালোবাসতো, সেই দাদুটা না ভালোবেসে কাছে ডেকে আদর করে আমাদেরকে হাতে 10 টাকা 20 টাকা 50 টাকা তো গুঁজে দেবেই। আর তাদের বাড়িতে না অনেক ফলমূলের গাছ, লেবু গাছ, কলা গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, তারপরে আম গাছ, কাঁঠাল গাছ, তো যেই ফলই হতো তাদের গাছে, নারকেল পর্যন্ত, মানে ব্যাগ করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিত, ব্যাগ করে আমাদের জন্য। মানে ভেবে অবাক লাগতো যে এই মানুষটা আমাদের কেউ হয় না, কিচ্ছু হয় না, তার মধ্যে এতটা ভালোবাসা আমাদেরকে, আমার ভাইকে, আমাকে, মানে এতটা আদর করতো। সেই মানে দিদিভাই যে ডাকটা এখনও আমার মনে পড়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই দাদুটা এখন আর এই পৃথিবীতে নেই, আমার বিয়ের 1 বছর মতো আগেই সে মারা গেছে। তো যাকগে কাঁঠালটা খেয়ে আমি আবার কাজে লেগে পড়লাম। সোনামা ততক্ষণে উঠে পড়েছিল, তাই বিছানাটা গুছিয়ে নিলাম আর বেদানা ছাড়িয়ে দিয়েছিলাম সোনামাকে। সোনামা কিন্তু সোনামার ঠাকুমার পাশে বসে বসে দালানে সেই বেদানাগুলো খাচ্ছিল। সেই ফাঁকে আমি লুকিয়ে লুকিয়ে উঠে পড়েছি কিন্তু ছাদে, কারণ আমি জানি ওকে দেখা দিয়ে উঠলে ও কিন্তু আমার পিছনে পিছনে ছাদেই চলে আসবে। তো সেই জন্য আমি লুকিয়ে লুকিয়ে ছাদে উঠে পড়লাম। উঠে কিন্তু জামা কাপড়গুলো সব তুলে নিলাম। আর আজকে অনেকগুলোই জামা কাপড় কিন্তু কেচে দিয়েছি। আর এই কাঁথাটাকেও না আজকে একটু রোদে দিয়েছিলাম। কেন বলো তো, কাঁথাটার কিছু একটা ব্যবস্থা করব বলে। তো তারপরে ঘরে এসে সব জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করে নিলাম। আর আমাদের ছাদে এত পরিমাণে কাঠপিঁপড়ে, তোমরা না দেখলে হয়তো, চোখের সামনে না দেখলে বিশ্বাসই করবে না। তো জামা কাপড়গুলো তুলে এনেছি, এনে আবার সোফাতে রেখেছিলাম, তার উপর আবার খাটে তুলে দিয়েছি। তো আমি তো কি মানে বাজে কাজ করেছি কি বলবো, খাটের মধ্যে পুরো দেখছি কালো কালো পিঁপড়েতে ভরে গেছে, কাঠপিঁপড়েতে। তো কাঠপিঁপড়ে মেরে মেরে তো আমি মানে আলা হয়ে যাচ্ছিলাম। তারপরে দেখো সোনামাকে কিন্তু এদিকে দুধ দিয়ে বিস্কিট খাইয়ে দিচ্ছি। দুধ দিয়ে বিস্কিট
অতটা আমি খাওয়াই না, কিন্তু সোনামা দেখি এখন খেতে পছন্দ করে, তো তার জন্যই দুধ দিয়ে বিস্কুটটা সোনামাকে খাইয়ে দিলাম। তারপরে এদিকে চলে এলাম আমি কাঁথা সেলাই করার জন্য। তো এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কি আর কাঁথা সেলাই করা যায়? তো দেখো আমি কাপড়টাকে ভালোভাবে কাঁথার উপরে পেরেছি, কিন্তু ও দেখেছো শুয়ে একদম মজা মস্তি করে সব গুটিয়ে গাটিয়ে দিচ্ছে। এরকমভাবে কীভাবে সেলাই করব? আর আমার কাছে না বড় কাঁথা সেলাই করার ছুঁচো ছিল না, আর সকালের দিকে যে দোকান থেকে কিনে রাখবো সেটাও মনে ছিল না, সন্ধ্যাবেলা গেলে তো আর দোকানে ছুঁচ দেয় না। তো দেখো আমার কিন্তু শুধু সাইডগুলো মোড়া হয়েছে, মানে শুধু দুদিকের দুটো সাইড আর মাঝখান দিয়ে একটা সেলাই দিয়েছি বড় বড় করে। তো তোমরা হয়তো বুঝতে পারছো না। তো এখন এটাকে এই অবস্থাতেই রেখে দেবো, পরে যখন আবার সময় পাবো তখন আবার একটু করে সেলাই করব। এই বাচ্চা টাচ্চা নিয়ে না, ছোটো বাচ্চা নিয়ে একবারে একটা কাঁথা তৈরি করা একদমই সম্ভব নয়। তো এই কাঁথাটা শোনো আমার ঠাকুমা আমাকে দিয়েছিল, কাঁথাটা অনেকটা পাতলা হয়ে গেছে, তার জন্যই কিন্তু এই শাড়িটাও আমার মানে রঙটা একটু উঠে উঠে গিয়েছিল, আর পাড়ের দিকে এক জায়গায় ছিঁড়ে গিয়েছিল। তাই ভাবলাম শাড়িটা তো আর পরবো না, তো কাঁথাতে বসিয়ে দিই। তারপরে দেখো কাঁথাটা ভাঁজ করে তুলে রেখে চলে এলাম, ওটা আবার পরে সেলাই করব। তো দেখো রাতের খাবার বানাতে চলে এসেছি। আলু দিয়ে কাঁঠাল দানা দিয়ে তরকারি জীবনেও আমি করিনি, আর জীবনেও আমি খাইনি। কিন্তু কি বলো তো, বিকেলে যে কাঁঠালগুলো খেলাম, তো কাঁঠালের দানাগুলো কি করব, কাঁঠালের দানা তো অনেক ভালো খেতে হয়। তো এখন যেহেতু বর্ষাকাল, রোদ হচ্ছে না, প্রতিদিন জল হচ্ছে, তো কাঁঠাল দানাগুলো শুকনো করতে দিতে পারবো না, আর খেয়ে এভাবে রেখে দিলে কাঁঠাল দানাগুলো কিন্তু পচে যাবে। তো তার কারণেই ভাবলাম যে রাখারাখির কোনো সিন নেই, আজকে তো আলুর তরকারি করব, রুটি করব, তো আলুর তরকারির মধ্যেই কাঁঠাল দানাগুলো দিয়ে দেবো। তো তেলের মধ্যে কাঁঠাল দানাগুলো আর আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে লঙ্কা হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম, আর তরকারি হয়ে গিয়েছিল। আর অফ ক্যামেরায় আমি কিন্তু রুটিটাও বানিয়ে নিয়েছিলাম। আসলে কি বলো তো, ফোনটা বেশি করে চার্জ করে রেখে দিচ্ছি, কারণ বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় তখন কি করব, বাচ্চা মেয়ে নিয়ে রাতে ঘরে একা থাকতে হবে, তো তার জন্যই। আর এই দেখো সোনামা কিন্তু ওদিকে ঘুমাচ্ছে, আবার ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণের জন্য। তাই আমি এদিকে বাসনগুলো মেজে নিলাম তাড়াতাড়ি। তো বাসনগুলো মাজলাম, বাসনগুলো সব মেজে ধুয়ে রেখে দিয়ে কিন্তু গ্যাসটা মুছে নিলাম, আর গ্যাসের চারিপাশটা রান্নাঘরে পুরো একদম সুন্দর করে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তো সোনামা ঘুমিয়ে পড়েছে, দুধ রুটিটা সোনামাকে অনেকটা রাতের দিকে খাওয়াবো, এখন সবে ওই 8:30 9টা মতো বাজে। তো আমার তো খাওয়া হয়ে গেছে, এবার তো আমি ঘুমিয়েই পড়বো। তো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। খুব শিগগিরই আসছে একটা নতুন ভিডিওর সাথে।